হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টাইম। তো তোমরা সকলেই জানো স্টাডি টাইমে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট করানো হয়ে থাকে। এখানে ইতিহাস, ভূগোল থেকে, অঙ্ক থেকে, পরিবেশ থেকে, ভৌতবিজ্ঞান থেকে শুরু করে লাইফ সায়েন্স থেকে শুরু করে ইংলিশ, সব কিছু সাবজেক্ট আমাদের কিন্তু এখানে কভার করানো হয়। তো সেই টপিকের মধ্যে আমি তোমাদের কিন্তু অঙ্কটা করাই। তো আজকে আমরা কোনো চ্যাপ্টার করব না কোনো ক্লাসের, আজকে মাধ্যমিকের যে কোশ্চেন পেপার 2022-এ এসেছিলো সেই পেপারটা আমরা সলভ করব। এই যে এখানে হচ্ছে এই অঙ্কর পেপার মাধ্যমিকের, ওকে, এই পেপারটা আজকে কিন্তু আমরা সলভ করব। তো এই ভিডিওটা আমরা 2-3টে পার্টের মাধ্যমে কমপ্লিট করব। আজকে শুরু করব প্রথমে পার্ট। তো যারা নতুন প্রিপারেশান নিচ্ছ ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তারা এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ তোমাদের জন্য এটা খুব সাজেস্টিভ পেপার হবে। তো এটা দেখলে পরে তোমাদের আরও অনেক নলেজ আসবে যে কীরকমভাবে অ্যাটেম্প্ট করতে হবে পেপার, কীরকমভাবে করতে হবে, কী কী ধাঁচে কোশ্চেন আসতে পারে। তো এটা রিডিউস সিলেবাসে তৈরি হয়েছিল পেপারটা, এখানে অনেক কিছু চ্যাপ্টার বাদ আছে, তাহলেও বাকি যে অঙ্কগুলো যেগুলো আছে চ্যাপ্টারে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করছি আজকের টপিক। আজকে আমাদের টপিক হচ্ছে মাধ্যমিকের কোশ্চেন পেপার সলভ, ওকে, অ্যানালাইসিস করবো মাধ্যমিকের পেপার। তো শুরু করা যাক, প্রথম থেকেই দেখা যাক কী কী অঙ্ক আছে। আমাদের ফার্স্টে যে অঙ্ক দিয়ে দিয়েছে 6খানা করতে দিয়েছে, যে কোনো 6টা করতে হবে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তো এটা হচ্ছে টিকমার্ক টাইপ কোশ্চেন। তো তোমরা যারা নতুন তাদের জন্য বলে রাখি যে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো যেগুলো করাবো, এখানে আমি জাস্ট প্রসেসগুলো এখানে দেখিয়ে দেবো কীভাবে করতে হচ্ছে। আর ডিটেলস যে তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেতে চাও, তার জন্য নিচে প্লে লিস্টের একটা লিঙ্ক দেওয়া আছে, যেখানে গিয়ে তোমরা দেখতে পারো, বা তোমাদের ফোন দিয়ে তোমরা স্টাডি টাইম বাংলা বলে লিখতে পারো ইউটিউবে এসে, সেখানে তোমরা চ্যানেলটা আমাদের পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে ভেতরে গিয়ে তোমরা দেখতে পাবে প্লে লিস্ট বলে একটি লেখা আছে। প্লে লিস্টে গেলেই তুমি ক্লাস 10-এর প্লে লিস্ট দেখতে পেয়ে যাবে, ম্যাথসের আরও বাকি সাবজেক্টেরও প্লে লিস্ট আছে, সেগুলোও তোমরা সেখান থেকে দেখতে পারো, ওকে। তো শুরু করছি আজকের টপিকে। তো ফার্স্ট আমাদের যে কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, এটা বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। এখানে আমাদের 4টে অপশান দিয়ে দিয়েছে এর সাথে। তো তাহলে এটা কি করতে হবে দেখে নিই। তো যেহেতু আমাদের জনসংখ্যা কীভাবে বাড়ছে না, কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ছে, চক্রবৃদ্ধি সুদের হারে বাড়ছে। তো তাহলে আমাদের ফর্মুলা কি হয়, n বছর পর যে জনসংখ্যা, অর্থাৎ আমাদের অ্যামাউন্টের ফর্মুলা, ওকে। তো তাহলে 1/1। তো তাহলে ফর্মুলা আমাদের কি হয়, অ্যামাউন্টের যে ফর্মুলাটা আমরা ওখান থেকে বের করতাম, ওখান থেকে কি তৈরি হতো, পি ইন্টু 1 প্লাস r/100⁴n, এটা ছিল ফর্মুলা। তো এই ফর্মুলাটা দিয়েই তো আমরা করবো। এখানে আমাদের পি আছে, আর কি বলে দিয়েছে, পি বছর, প্রতি বছরে কত হয়, 2% হারে বাড়ে। তো তাহলে আমাদের 1 প্লাস আর এর জায়গায় কী হয়ে যাবে, 2r/100 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত বছরে বলেছে, n বছর পর জনসংখ্যা, তো nটা হচ্ছে বছর, ওপরে লিখব। তো তাহলে এরপর এটাকে সলভ করলে কি হয়ে যাবে, পি ইন্টু 1 প্লাস r/50⁴n। তো এটা আমাদের কোন অপশানে আছে, এটা আমাদের অপশান বিতে আছে। তো তাহলে আমাদের অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইরকমভাবে এই এমসিকিউ এর পার্টটা সলভ করব। তো তাহলে বাকি অঙ্কর দিকে এগোই। তো তোমরা যারা এগুলো এখন বুঝতে পারছো না, যারা নতুন এগুলো দেখছো, তাদের জন্য বলে রাখছি, অবশ্যই নিচে প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করানোর চেষ্টা করেছি। আরও অনেক চ্যাপ্টার আপলোড হচ্ছে ওখানে, তো তোমরা সেগুলো ফলো করো, দিয়ে তোমাদের সব ডিটেলস, মানে সব ওখানে কোয়ারিজ ক্লিয়ার হয়ে যাবে, ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাদেরকে কমেন্টের বক্সে জানাও, তো আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করব, ওকে। তো তাহলে নেক্সট অঙ্কর দিকে এগোই। কোশ্চেন পেপারে সেকেন্ড কোশ্চেনটা, এটা কি বলছে, ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। 1 বছরে তাহলে কত কত পেয়েছে, একজন 50 পেয়েছে, একজন 100 পেয়েছে, একজন 150 পেয়েছে। স্মিতা ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল, মানে 6,000 টাকার মধ্যে স্মিতা কত টাকা দিয়েছিল সেটা জানতে চেয়েছে। স্মিতা কত নম্বরে আছে, 3 নম্বরে আছে, যে 150 টাকা দিয়েছিল, ঠিক আছে, মানে যে 150 টাকা পেয়েছিল প্রথম বছরে। তো তাহলে এটা কীরকমভাবে করব, একের এই পার্টটা মুছে দিচ্ছি, সেকেন্ড ডেটটা এবার, ওকে। তো তাহলে মোট কত টাকা নিয়োজিত করেছিল না,
6,000 টাকা নিয়োজিত করেছিল, এটা আমরা জানি। আর কি জানি যে এদের লভ্যাংশ কত কততে ছিল, একজনের 50, একজনের 100, একজনের 150। তো তাহলে আমাদের স্মিতারটা জানতে চেয়েছে। স্মিতার লভ্যাংশ কত বলে দিয়েছে, 150 টাকা। তো তাহলে আমাদের স্মিতার তাহলে কী বের করতে বলেছে না, স্মিতা ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল 6,000 টাকার মধ্যে। তো স্মিতার তাহলে আনুপাতিক ভাগার কত, তো সেই আনুপাতিক ভাগার তিনজনের মধ্যে করে বের করতে হবে। স্মিতার হচ্ছে 150, তো তাহলে 150 বাই টোটালটা, এদের টোটাল কত 50, 100 আর 150, তাহলে এই টোটালটা এখানে হয়ে যায় 50 প্লাস 100 প্লাস 150। তো তাহলে এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, 100 100 200, আর এটা হচ্ছে 50 300। তো তাহলে 200 100 300, হ্যাঁ 300, আর উপরে হচ্ছে 150। তো তাহলে এটা হচ্ছে স্মিতা আনুপাতিক ভাগার। তো তাহলে এবার কোশ্চেন অনুযায়ী কী জানতে চাইছে, স্মিতা ব্যবসায় নিয়োজিত করেছিল। তাহলে অতএব এখানে এবার বের করছি স্মিতা ব্যবসায় নিয়োজিত করেছিল, তাহলে 6,000 ইন্টু কী করতে হবে আমাদের 150 বাই 300, তাহলে 150 দুগুণে 300 হয়, ওকে 2 দিয়ে হচ্ছে 3, তাহলে 3,000 টাকা। তাহলে স্মিতা কত টাকা নিয়োজিত করেছিল না 3,000 টাকা। তাহলে অপশান সি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে তাহলে পরের অঙ্কর দিকে এগোই। 1/3 এটাই আমাদের রেশিওর অঙ্ক দিয়ে দিয়েছে, A:B, 2:3, B:C, 5:8, C:D, 6:7 হলে A:D এর ভ্যালু জানতে চেয়েছে। তো তাহলে এগুলোকে লিখে ফেলি কীরকমভাবে আছে। আমাদের A:B মানে A/B, তো এটার ভ্যালু কত আছে 2:3 আছে, তারপর B:C আছে 5/8, B:C আছে 5/8, তারপর কি আছে C:D 6:7, তাহলে C:D 6:7 এটা দিয়ে দিয়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে A:D, A জানতে চেয়েছে, D জানতে চেয়েছে। ঠিক আছে, এবার তাহলে আমাদের দেখতে হবে কমন জিনিসগুলো কে কে আছে। তো তাহলে এখানে আমাদের C আছে, এই জায়গাটায় এখানেও C আছে, কিন্তু এটায় 8 আছে, এটায় 6 আছে। তো তাহলে আমাদের ফার্স্ট Cগুলোকে ইকুয়াল করতে হবে। তো তাহলে Cগুলোকে যদি আমরা ফার্স্টে ইকুয়াল করি, তাহলে কি করব আমরা, এই ইকুয়েশনটার সাথে আমি এটা অন্য কালি দিয়ে দেখাচ্ছি করে। তো আমাদের 8 আর 6 লসাগু কত হয়, 8 আর 6 24 হয় লসাগু, 24 দিন 8 দিয়ে করলে তাহলে 3 আসছে 24, আর 6 দিয়ে 4 6 24। তো তাহলে একে আমরা 4 দিয়ে গুণ করবো, এখানেও 4 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 24 হয়ে যাচ্ছে, 4 7 এটা হয়ে যাচ্ছে 28 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে আর একে 24 আনতে গেলে কী করতে হবে, 3 আসছে 24, তো তাহলে একে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা যেই 24 হয়ে গেল, 3 5 15 হয়ে গেল এটা। তাহলে সিটা মিলে গেল তো আমাদের, তো সি যেই মিলে গেল আমাদের জিনিসগুলোকে মেলাতে হয়। এরপর কি আছে দেখো, এখানে বি আছে, এখানে বি আছে কমন, ওকে। তো তাহলে বিটাকে এবার মেলাতে হবে, এখানে বি 15 আছে কিন্তু এখানে 3 আছে, তো তাহলে 3-এর সাথে 5 গুণ করতে হবে, এখানেও 5 গুণ করব। তো তাহলে 3 5 15 হয়ে গেল, আর 5 2 10 হয়ে গেল। তাহলে বি বি মিলে গেল বিদের মধ্যে, সি সি মিলে গেল সিদের মধ্যে, তাহলে A:D জানতে চেয়েছে। তো তাহলে আমাদের A:D কত বেরিয়ে গেল, 10:28। ওকে, তাহলে আমাদের A:D বেরিয়ে গেল 10:28। তো এটা তো এখানে অপশানে নেই, ঠিক আছে। এটাকে তাহলে একটু কেটে দিই, তাহলে 2 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে 14 2 28 আছে অপশান ডি। অঙ্কগুলো কিন্তু কিচ্ছু শক্ত নেই, তোমরা যদি ডেলি আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকো, ভালো করে দেখতে থাকো মনোযোগ সহকারে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো কিচ্ছু ব্যাপার মনে হবে না তোমাদের কাছে, এটা আমরা বলতে পারি। আর তোমাদেরকে এটাও আমরা বলে দিতে পারি যে তোমাদের অন্য কোনো টিচারও এখানে নিতে লাগবে না, তোমরা নিজেরাই এগুলো সব করতে পেরে যাবে যদি ভালো করে ভিডিওগুলো ফলো করতে থাকো। ঠিক আছে, তো তাহলে নেক্সট অঙ্কর দিকে এগোচ্ছি। এরপরে আমাদের এটা কতটা হলো, 1/3 হলো তাই তো, আচ্ছা 1/4 করবো এরপর।
এটা জ্যামিতির অঙ্ক। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস, আর বৃত্তের ওপর একটি বিন্দু পি আর ইকুয়াল টু আর কিউ হলে আর পি কিউ এর মান কত সেটা বার করতে বলেছে। তো তাহলে ফার্স্ট ছবিটা এঁকে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা আমাদের বুঝতে। ফার্স্ট এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্তে বলেছে পি কিউ একটি ব্যাস, আর হচ্ছে বৃত্তের ওপর একটি বিন্দু। তো তাহলে আমাদের ও কেন্দ্রীয় বৃত্তে এটা ধরে নিলাম পি কিউ, এটা একটা ব্যাস, আর হচ্ছে একটা বিন্দু পি আর ইকুয়াল টু আর কিউ। আরটা ধরো এখানে আছে, এখানে আর আছে, পি থেকে আর 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 থেকে কিউ এরা সমান, তাহলে পি আর ইকুয়াল টু আর কিউ এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই বাহুটা আর এই বাহুটা এরা সমান। ওকে, আর কি বলে দিয়েছে আমাদের? আর কিছু বলেনি, এখানে জানতে চেয়েছে আর পি কিউ এর ভ্যালু। তো তাহলে আমাদের জানতে চেয়েছে আর পি কিউ মানে এই কোণটা কত হবে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো তাহলে আমরা এটা কিভাবে বের করব? তো তাহলে এখানে আমরা কোন থিওরি ইউজ করব? আমরা জানি আমাদের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তো তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই ও কোণটা পি ও কিউ, তো এই কোণটার মান কত হবে? এটা যেখানে বৃত্তের ব্যাসের ওপর, তাহলে এটা আমাদের 180 ডিগ্রি হবে। এটা যদি আমাদের 180 ডিগ্রি হয়, তো তাহলে এই কোণটা আমাদের কত হয়ে যাবে, মানে পি আর কিউ কোণটা, তাহলে পি আর কিউ কোণ হয়ে যাবে 90 ডিগ্রি, কারণ বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, এই কোণটার দ্বিগুণ হয় এটা। ঠিক আছে, তো তাহলে আমাদের পি আর কিউ হয়ে গেল 90 ডিগ্রি। তো যেহেতু এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল, ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তো তাহলে আমাদের এই দুটো যে কোণ আছে, এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তো সরি 90 ডিগ্রি হবে, তাহলে একটা 90 পেয়ে গেছি, মানে বাকি দুটোর এই যোগফল মানে আমাদের আর পি কিউ প্লাস আর কিউ পি এই দুটোর যোগফল হবে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা কি জানি এখানে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যখন এই দুটো বাহু সমান হয়ে যায়, দুটো বাহু যখন সমান হয়, একটি ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, তাদের বিপরীত যে কোণগুলো তারাও কিন্তু সমান হয় পরস্পর। ঠিক আছে, তো তাহলে এই বাহু দুটো যদি যেহেতু সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা এরাও কিন্তু সমান হবে। তো তাহলে যে এরা সমান হয়ে যাবে, সমান হয়ে গেলে যে কোনো একটা কোণের মান কত হয়ে যাবে? তাহলে আমরা যদি আর পি কিউ বের করতে চাই, কি জানতে চেয়েছে? হ্যাঁ, আর পি কিউ জানতে চেয়েছে। তো তাহলে আর পি কিউ, তাহলে আর পি কিউ ইকুয়াল দুটোই, তাহলে আর পি কিউই হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 90/2 হয়ে যাবে, কারণ দুটো কোণ তো সমান হয়ে গেছে। তো তাহলে 90/2 করলে কত হয়ে গেল? 45 ডিগ্রি। তো তাহলে 45 ডিগ্রি অপশানে আছে, অপশান ডিতে আছে। তো এটা আমাদের অপশান ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা একটা থিওরি আমরা ইউজ করলাম এখানে, এই থিওরি দিয়েই করব। ওকে, তো এই থিওরিগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, এগুলো বইতে আছে, সেগুলোও আমরা ভিডিওতে বোঝাবো, তোমরা দেখতে থাকো, প্লে লিস্টটা স্টাডি টাইম ফলো করতে থাকো। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কর দিকে এগোচ্ছি। এরপর পাঁচের অঙ্কটায় কি বলছে? দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা কত হবে? আচ্ছা, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা কত হবে? তো এটা একটুখানি জাস্ট বুদ্ধির কোশ্চেন, কিছু নেই সেরকম এটাতে। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে, যদি দুটো বৃত্ত হয় এরকম, এরা যদি একে অপরকে ক্রস না করে, না করে, তো তাহলে এদের কতগুলো পসিবিলিটি হতে পারে? একটা এরকম হতে পারে, একটা এরকম হতে পারে, একটা এরকমভাবে যেতে পারে, আর একটা এরকমভাবে আসতে পারে। ঠিক আছে, তো তাহলে আমাদের এটা কি হয়ে যাবে না, 4টে হতে পারে সাধারণ স্পর্শক, 4টি মানে হচ্ছে অপশান ডি। ঠিক আছে, এইভাবে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, যদি একটা বৃত্তের মধ্যে একটা বৃত্ত হয়, কোশ্চেনটা মনে হচ্ছে আছে এখানে, যদি একটা এরকম বৃত্ত থাকে, এর ভেতরে যদি আর একটা বৃত্ত হয়, তাহলে এদের কমন ট্যানজেন্ট কটা হবে বা সাধারণ স্পর্শক। তো তাহলে এক্ষেত্রে কী হবে, আমরা কিন্তু স্পর্শক আঁকতে পারি না। স্পর্শক মানে কিন্তু দুজনকে বাইরে দিয়ে ছেদ করবে, বহিস্থভাবে, অন্তস্থভাবে তো ছেদ হয়ে যাচ্ছে না এক্ষেত্রে, তাহলে এটা কিন্তু কোনো স্পর্শক হবে না। তাহলে পরের অঙ্কর দিকে এগোচ্ছি।
এরপর আমাদের একের ছয়েরটা। তো ছয়েরটা কী বলছে, 2r দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন জানতে চেয়েছে। তাহলে 2r ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের, তাহলে সেই নিরেট গোলকের আমাদের আয়তন জানতে চেয়েছে। তাহলে আয়তনের ফর্মুলা কি, নিরেট গোলকের 4/3 r3। তো তাহলে সেই ফর্মুলাতেই বসিয়ে দেবো আমরা, কি হবে 4/3 r3, r এর ভ্যালুই বলে দিয়েছে 2r, এটার কিউব হয়ে গেল। তো তাহলে আমাদের কি হয়ে গেল 4/3, 2 এর কিউব কত হয়, 2 × 4 = 8, 8r3 হয়ে যাচ্ছে, তাই তো। তো তাহলে 4×8 = 32 r3, এটা হয়ে গেল অ্যান্সার। এটা আমাদের এত ঘন একক, এটা আমাদের অপশান এতে আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের অঙ্কর দিকে এগোই। তো পরের অঙ্কে আমাদের একের দাগ এখানে কমপ্লিট হয়ে গেল, 6খানাই হয়ে গেল, নিম্নলিখিত প্রতিটি উত্তর আছে। এখানে কোনো অর ছিল না, একের দাগে কিন্তু কোনো অর ছিল না, সব কটাই করতে হতো। তো একের দাগ আমাদের কমপ্লিট, ঠিক আছে। এরপর আমরা 2-এর দাগ করব। এখানে বলে দিয়েছে যে কোনো 5টি, তো আমরা সবই সলভ করব, তো আমাদের সবই করে দেখতে হবে অঙ্ক, তাই সবই করব, ঠিক আছে। 2-এর দাগ করে ফেলি। 2-এর 1 কী বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% এবং প্রথম বছরের মূলধন p হলে দ্বিতীয় বছরের মূলধন কত সেটা জানতে চেয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার বলেছে, মাইন্ড ইট, চক্রবৃদ্ধি সুদের হার বলেছে, তাহলে দ্বিতীয় বছরের মূলধন জানতে চেয়েছে। দ্বিতীয় বছরের মূলধন মানে দ্বিতীয় বছরের অ্যামাউন্টটা কি কত হয়ে যাচ্ছে, এটা আমাদের বলতে হবে। তো তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা অনুযায়ী যদি আমরা দ্বিতীয় বছরে বের করতে চাই, কি ফর্মুলা, p × 1 + আমাদের r% হার আছে, ঠিক আছে, r/100 2, এটাই তো সেকেন্ড ইয়ারের। তো তাহলে 2 বছরের আমাদের এটা বেরিয়ে গেল ফার্স্টেরটা। 2-এরটা এবার 7√11 একটি কী সংখ্যা। তো যেখানে √11 রুট জাতীয় যখনই এরকম এসে যাবে যে রুট থেকে বার করা যাবে না, তারা ইরেশনাল নাম্বার, আচ্ছা অমূলদ সংখ্যা। তো তাহলে 7 × এটা হচ্ছে একটা কি না অমূলদ সংখ্যা, ওকে, ইরেশনাল নাম্বার। তারপরে কি বলেছে, 3-এরটা একটি গোলকের ব্যাসার্ধ r, আয়তন v হলে v ভ্যারিজিয়াস টু কী হবে। তো তাহলে গোলকের আয়তন v বলে দিয়েছে আর ব্যাসার্ধ r দিয়ে দিয়েছে। আমরা গোলকের ফর্মুলা কি দেখলাম, 4/3 r3, ওটা হচ্ছে ফর্মুলা। তো তাহলে আমাদের v ভ্যারিজিয়াস টু কী হবে না r3 সাথে ভ্যারিজিয়াস হবে, ঠিক আছে। r এর সাথে কি সম্পর্ক না r3 সাথে হবে জিনিসটা গিয়ে, ঠিক আছে। এরপর 4-এরটা কি বলছে, দুটি ত্রিভুজ সদৃশ হবে তাদের অনুরূপ বাহুগুলি। দুটো ত্রিভুজ কী করে সদৃশ হয়, যখন তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়, সমান হলে তবে তারা হবে। তারপরে 5-এরটা একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি, একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হবে যখন সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে, ঠিক আছে। এই শীর্ষবিন্দুগুলো তাহলে কিসে থাকছে না বৃত্তর সাথে টাচ হয়ে থাকছে, তাহলে শীর্ষবিন্দুগুলি বৃত্তস্থ অর্থাৎ সাইকেলিক, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে 6-এরটা কি বলেছে, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি হবে। তো তাহলে সেই ঘনবস্তুটার বিশেষ নাম কী হবে, যখন তারা সব সমান হয়ে যাচ্ছে, আমরা কিউব মানে ঘনককে এটা বলি। তো তাহলে আমাদের সেটা হয়ে যাবে কি ঘনক বা কিউব, ওকে, হয়ে গেল 2-এর দাগ। এরপর আমাদের 3-এর দাগ, সত্য মিথ্যা বলেছে লিখতে হবে। তো 3-এর দাগ লিখব, এটা মুছে দিচ্ছি। 3-এর দাগে সত্য মিথ্যা। 3-এর 1-এরটা কি বলেছে,
অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। একটা অংশীদারি কারবার যখন শুরু করে একটা বিজনেস, আমরা দুজনের মধ্যেও তো পার্টনারশিপ করে কাজ করতে পারি, তাহলে এক একটা কিন্তু ফলস, আমরা দুজনেও করতে পারি, 3 জনকেই লাগবে এমন কোনো ব্যাপার নেই। যেহেতু এরা কমপক্ষে কথাটা বলে দিয়েছে 3 জন, কিন্তু আমরা 2 জন কমপক্ষে লাগে। তারপরে আসল ও সবৃদ্ধিমূলের সম্পর্কটি, আসল লেস দ্যান সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে কি, আমাদের সুদে আসলে যেটা তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই আসল তার থেকে ছোট হবে। তো তাহলে এটা আমাদের ঠিক আছে, সেকেন্ডেরটা এটা ট্রু হয়ে গেল অ্যান্সার। এরপর হচ্ছে তিনেরটা। তিনেরটায় কী দিয়েছে, তিনেরটায় বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 100 হলে সমীকরণের দুটি বীজ +-10। ঠিক আছে, তো তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে এক্সের দুটো ভ্যালু পাবো আমরা, +-10ই তো পাবো। 100 থেকে যদি বের করি √100 করলে 10 দিয়েই তো পাবো, তো তাহলে এটাও আমাদের ট্রু। তারপর চারেরটা, এ ও বি ব্যস্ত ভেদে থাকলে এ বি ইকুয়াল টু ধ্রুবক দেখাতে বলেছে। মানে এটা কি সত্যি? আমাদের কি হয়, ব্যস্ত সম্পর্ক মানে কি, যদি আমরা এ এর সাথে বিকে ব্যস্ত বলি তাহলে 1/b হবে, তো তাহলে এটা হয়ে যাবে a ইন্টু বি ভ্যারিজিয়াস, এটা আমাদের ধ্রুবক বা কে লিখে দিলাম আমি এখানে, তো এটাই আমাদের ধ্রুবক। তো তাহলে আমাদের ব্যস্ত সম্পর্ক হলে a ইন্টু বি হয়, আর সরল সম্পর্ক হলে কি হয়, a ভ্যারিজিয়াস b হয়। তো এক্ষেত্রে কি পাবো আমরা, a/b ভ্যারিজিয়াস, এখানে আমাদের ধ্রুবক কে এটাকে পাবো। তো তাহলে এক্ষেত্রে এটা তো আমাদের ব্যস্ত সম্পর্কই বলেছে, তাহলে এটা নয়, সরল ভেদে থাকলে তবে এটা হবে, তাহলে এটা ফলস। এরপর পাঁচেরটা, দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, এটা বলেছে। তো এই কোশ্চেনটা তখনই আমি বলে এলাম, দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, এটা হচ্ছে ফলস। ঠিক আছে, কারণ থাকতে পারে না স্পর্শক। তারপর আমাদের ছয়েরটা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো সেটা অবশ্যই একটা লম্ববৃত্তাকার শঙ্কু কীরকম দেখতে হয়, এটা যদি একটা লম্ববৃত্তাকার শঙ্কু বলি, তো এটা যদি আমাদের এর হাইট হয়, তো তাহলে অবশ্যই এই পার্টটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে এই জায়গাটা, তাই তো? তাহলে এই ব্যাসার্ধ, উচ্চতা আর এই ল্যাটেন্ট হাইট মানে তির্যক উচ্চতা, এই তিনটে নিয়ে আমাদের কিন্তু একটা সমকোণী ত্রিভুজই তৈরি হয়। তাহলে ছয়েরটা আমাদের ট্রু। ওকে, হয়ে গেল তিনের দাগ। এবার আমরা চারের দাগের কোশ্চেন দিয়ে দিয়েছে। চারের দাগে বলেছে যে কোনো 10টি করতে হবে, এগুলো কিন্তু 2 নম্বরের, তো এবারে আমাদের এগুলো করে করে দেখাতে হবে। ওকে, আগেরগুলো তো রাফ পাশে রাখাটা দরকার, তো সেগুলো টিচাররা চেক করে তার উপরে নাম্বার দেয়। তো যে জায়গাগুলো হবে না রাফ মুখে হয়ে যাচ্ছে সেটা করে দেবে, বাট যেগুলো মুখে করার নয় সেগুলো করে দেখাতে হবে। চারের প্রথম অঙ্কটা কি বলেছে, চারের প্রথম অঙ্কটা, বার্ষিক সুদ আসল, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার কত সুদ হবে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো তাহলে বার্ষিক সুদ বলছে আসলের 16 অংশ, আর আমাদের 8 মাসে 690 টাকার সুদ কত হবে। তো তাহলে আমাদের প্রিন্সিপালটা কত, প্রিন্সিপাল বা মূলধনটা বলে দিয়েছে 690 টাকা। তাহলে আমাদের পি ইকুয়াল টু, তোমরা লিখবে মূলধন ইকুয়াল টু 690 টাকা। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম ফার্স্টে। কি বলেছে, বার্ষিক সুদ বলছে আসলের 1/16 অংশ, তাহলে সুদ কত হবে, আসল হচ্ছে 690, এর 1/16 অংশ, তাই তো? তো এটাকে যদি এবার কাটাকুটি করে দিই, 2 দিয়ে হচ্ছে 8 দুগুণে 16, আর এটা 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 1 9, 5 দুগুণে 10, 345/8। যাই হোক, এটা হয়ে রইলো। তাহলে বার্ষিক সুদ হচ্ছে এত টাকা, তো আমাদের 8 মাসে জানতে চেয়েছে। তো তাহলে আমাদের কি 12 মাসে, বার্ষিক মানে হচ্ছে 12 মাস, 12 মাসে সুদ 345/8 টাকা, তাই তো? তাহলে 1 মাসে সুদ 345/8 ইন্টু 12 তলায় হবে 12 এটা। তাহলে আমাদের কি 8 মাসে সুদ এবার, কারণ 8 মাসে জানতে চেয়েছে। তো তাহলে 345/8 ইন্টু 12, ওপরে আমাদের কি হলো 8 হয়ে গেল, তাহলে এই 8 কেটে গেল, এখানে 345/12 পড়ে রইল।
তো তাহলে এটাকে 12 দিয়ে জাস্ট ভাগ করে দিলে আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার। তো এটাকে 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, 12 দুগুণে 24, 12 দুগুণে 24 আর 6 হচ্ছে 30, 4 তো 10, তারপরে হচ্ছে 105। তো তাহলে 8 বারং 96, 96 আর 5 আর 4 9, তাহলে 8 বারং 96, এরপর আমাদের 9 পড়ে থাকছে 90, মানে হচ্ছে 7 বারং 84, 7 বারং 84 আর তারপরে হচ্ছে 90 হচ্ছে 6 দিতে 60, তারপরে 60, 5 বারং 60, তাহলে 28.75 টাকা। ঠিক আছে, এটা তোমরা রাফে ভাগটা করে নিতে পারো, আমি এটা মুখেই করলাম। তাহলে 28.75 টাকা হচ্ছে এর সুদ। ওকে, 8 মাসে। এরপর আমাদের দুয়েরটা, দুয়েরটায় কি বলছে, কোনো স্থানের লোক সংখ্যা 13,310 ছিল, কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 হবে। তো এটা আমাদের কী হারে বাড়ছে, চক্রবৃদ্ধি হারে বাড়ছে, তার জন্য 3 বছরে এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফর্মুলা, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, আমাদের অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটা তো তাহলে আমাদের 3 বছরে বেড়ে কত হয়ে গেছে, 17,280 হয়ে গেছে। তাহলে 17,280 হচ্ছে আমাদের অ্যামাউন্টটা। এক্ষেত্রে প্রিন্সিপাল ফার্স্টে কত ছিল, 13,310 ছিল, 13,310 ছিল, ইন্টু 1 প্লাস আর বাই 100, আরটা আমরা জানি না কী রেটে বাড়ছে, রেটটা জানি না আমরা, বাই 100 করে দিলাম। কত বছরে, 3 বছরে জানতে চাইছে। তো তাহলে এবার আমাদের কি করতে হবে, এটা বাই এটা করে দিতে হবে, 17280 বাই 13310, 0 0 কেটে যাচ্ছে, এখানে 1 প্লাস আর বাই 100, এটা টু দি পাওয়ার 3 পড়ে থাকছে। এবার এগুলো কিন্তু এই যে কিউব আছে, তার মানে এটা নিশ্চয়ই কারোর কিউব রুট হবে। তো কিউব রুটগুলো আমি কিন্তু তখন দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে মনে রাখতে হবে, করিয়েছিলাম। তো কিউব রুটের পার্টটা তোমরা একবার দেখে নিও। ওকে, এটা মুখস্থ রাখতে হবে আমাদের, মিনিমাম 15 অবধি তো মুখস্থ রাখতে হবে, ওর মধ্যে থেকেই এসে যাবে কিউব। আর স্কোয়ারেরটা 20 অবধি রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি না 12-র কিউব, আর এটা হচ্ছে আমাদের 11-র কিউব। তো তাহলে কিউব কিউব উঠে গেল, তাহলে 1 প্লাস আর বাই 100 এবার পড়ে রইলো এই জায়গাটায়, কিউব রুট করলাম যেই দুদিকটাকে। তো তাহলে এরপর আমাদের আর বাই 100-এর ভ্যালু কত হচ্ছে, 1টা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তো 1টাকে যদি মাইনাস করে দিই কত হচ্ছে, 11 হয়ে যাচ্ছে, 1-এর 11 হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের আর কত হয়ে যাচ্ছে, 100/11 হয়ে যাচ্ছে। 100/11 মানে কত, 9 11 99, 9.99%। দুয়েরটা তাহলে এরকমভাবে হবে। ঠিক আছে, তাহলে পরের অঙ্কর দিকে এগোই। এরপর আমাদের 4-এর 3-এরটা, 4-এর 3-এরটা কী দিয়েছে, দিয়েছে কোনো ব্যবসাতে ABC এর মূলধনের অনুপাত 1/x, 1/y, 1/z। তো তাহলে বছরের শেষে ব্যবসাতে z টাকা যদি ক্ষতি হয়, তাহলে c এর ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে, z টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, জেডটা এখানে একটু বোঝা যাচ্ছে না। তো তাহলে সি এর ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে। তো ফার্স্ট আমাদের এদের মূলধনের অনুপাতটা দেখে নিই কত আছে, 1/x, 1/y আর 1/z এইরকম আকারে আছে। তো এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, এটাকে এবার আমাদের ব্যালেন্স করে দিতে হবে, ঠিক করতে হবে। 1/y হয়ে থাকলে তো হবে এটা করতে অসুবিধা। তো তাহলে XYZ দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। তো তাহলে আমাদের XYZ দিয়ে যদি এদের তিনজনকে গুণ করি, তাহলে XYZ/x ইজ টু XYZ/y, XYZ/z, তিনজনকে এটা দিয়ে করলাম গুণ। তো এটা দিয়ে করলে আমাদের কি পড়ে থাকছে উপরেরটায়, YZ ইজ টু, এটা হয়ে যাচ্ছে XZ, আর এটা হয়ে যাচ্ছে আমাদের XY। তাহলে এই তিনটে আমাদের এখান থেকে বেরোলো। তো তাহলে সি এরটা কোনটা, এটা হচ্ছে সি এর পার্টটা। ঠিক আছে, তো তাহলে জেড টাকা ক্ষতি হয়েছে, মোট ক্ষতি কত হয়েছে না জেড টাকা মোট ক্ষতি হয়েছে। তো তাহলে কি জানতে চাইছে, সি এর ক্ষতির পরিমাণ, সি এর ক্ষতির পরিমাণ তাহলে কত হবে, সি এর ক্ষতির পরিমাণ আমাদের হবে XY/, সি এরটা XY পার্ট, তো টোটাল কতর মধ্যে YZ, XZ আর এটার মধ্যে, তাহলে এই তিনটে যোগ হয়ে যাবে YZ, XZ
এক্স ওয়াই ইন্টু জেড, মোট আমাদের জেড টাকা। তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা কী বেরিয়ে গেল এখান থেকে, এক্স ওয়াই জেড বাই ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, এটা আমাদের বেরোলো। ঠিক আছে, তো এটা হবে উত্তর 4-এর 3-এরটা। তাহলে 4-এর পরের অঙ্কটার দিকে এগোই। তো বলেই দিয়েছিলাম যেহেতু আমাদের এই পার্টটা হচ্ছে অ্যানালাইসিস টাইপের, তো এখানে খুব বেশি ডেপথে যাব না, জাস্ট জিনিসগুলোকে কী করে সলভ করতে হয় দেখে নেবো, বুঝে নেবো কীভাবে করতে হচ্ছে। ঠিক আছে, তো যারা ভিডিওটা দেখছো তাদের জন্য আবার বলছি যে যে জায়গাগুলো মানে ডাউট হবে চ্যাপ্টারের যে পার্টগুলো, সেগুলো তোমরা প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চ্যাপ্টারগুলো দেখতে পারো, সেখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স এখানে জানিও, আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করবো। ওকে, তো তাহলে পরের অঙ্কটার দিকে ওই 4-এর 4, 4-এর 4-এরটা কী দিয়েছে, 7x² মাইনাস 66x প্লাস 27 সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত জানতে চেয়েছে। ঠিক আছে, তো 7x² মাইনাস 66x প্লাস 27 ইকুয়াল টু 0। তো তাহলে এটার বীজদ্বয়ের জানতে চাইছে, তাহলে এটাকে আমরা কীরকমভাবে লিখি, x² মাইনাস 66/7x প্লাস 27/7 ইকুয়াল টু 0, এই ফর্ম্যাটে লিখতে হয়। আর আমাদের কি হয় এবার বীজদ্বয়গুলো কীভাবে লিখি না, আলফা প্লাস বিটা একটা বীজ হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হয়, -b/c হয়। -b মানে হচ্ছে এই পার্টটা, তো অলরেডি এটা মাইনাসে আছে, মাইনাসে মাইনাসে তাই প্লাস হয়ে গেল, 66/7 হয়ে গেল এই পার্টটা। আর b/c এই জায়গাটা b/a, এইখানটা -b/a। তো তাহলে এক্সের এই পার্টটা কত আছে, 1 আছে, কিছু নেই মানে এই পার্টটা 1 হয়ে গেল। তো তাহলে এটা আমাদের 66/7 বেরিয়ে গেল আমাদের যোগফলের পার্টটা। আর গুণফল, বীজ দুটোর গুণফল আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা মানে কি হয়, c/a হয়। তো তাহলে c এর পার্টটা কত, 27/7, এটা বেরিয়ে গেল। আর a তো 1ই আছে। তো তাহলে আমাদের কিসে জানতে চাইছে, যোগফল আর গুণফলের অনুপাত। তাহলে আলফা প্লাস বিটা ইস টু আলফা ইন্টু বিটা, এই দুটোর অনুপাত। তো তাহলে এই দুটোর অনুপাত বের করলে 66/7 ইস টু 27/7 এটা বেরোচ্ছে। তো তাহলে আমাদের এখান থেকে কত আসছে, 7:7, এটা কেটে যাচ্ছে। আর এখান থেকে কি কাটছে, 3×9 = 27, 3/7 = 66, তাহলে 22:9 বেরিয়ে গেল এটার রেশিও। ওকে, তো তাহলে এটাই আমাদের উত্তর। এরপর আমাদের কি বলেছে, হরের কর নিদর্শন করো। তো লব মানে উপরের পার্টটা, হর মানে নিচের পার্টটা, সেটাকে করে দেখি। এটা আমি তাহলে মুছে দিলাম। 4-এর 5 কী দিয়ে দিয়েছে, 12/√15 - 3, এটা আমাদের দিয়ে দিয়েছে এখানে। ওকে, তো তাহলে এটাকে জাস্ট করণ নিদর্শন করতে হবে। তাহলে অপোজিট দিয়ে গুণ, √15 - 3 √15 + 3, তাহলে 12 ইন্টু √15 + 3, অপোজিটটা দু জায়গায় থাকবে। তো তাহলে এটা গুণ করলে কত হবে, a² - b² হবে তলার পার্টটা, তাহলে 15 - 9, আর উপরের পার্টটা হয়ে যাবে 12 ইন্টু √15 + 3। 15 - 9 করলে কত হচ্ছে, 9 আর 10 = 6। তো তাহলে এর পার্টটা 6 হয়ে যাচ্ছে, আর এটা 12 আছে, 6 দুগুণে 12, আর এই পার্টটা কত হয়ে যাচ্ছে, √15 + 3। তো তাহলে 3 দুগুণে 6 প্লাস এটা আমাদের কি হয়ে গেল, 2√15। তো ঠিক আছে, এই জায়গাটা এইরকমভাবে কিন্তু আমরা করণীটাকে নিদর্শন করি। ওকে, তো তাহলে এর পরের অঙ্কটার দিকে এগোই। 6-এরটা, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেমি, এবং এবি একটি জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। ঠিক আছে, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত। তো তাহলে 6-এরটা, ওকে, 6-এরটা ছবিটা এঁকে নিই। এটা একটা বৃত্ত, তো এটাই বলেছে ও কেন্দ্রীয় বৃত্ততে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13, আর এটা একটা 10 সেমি।
এবি একটা জ্যা, এটার দৈর্ঘ্য 10। ওকে, আমাদের এইটা জানতে চেয়েছে। আচ্ছা, ব্যাসার্ধটাকে এইভাবে জুড়ি, এটা 13। ঠিক আছে, তো তাহলে আমাদের এই ও কেন্দ্রবৃত্ত থেকে এটা জানতে চেয়েছে। এই 10 যেটা, এইটার একটা নাম দিয়ে দিচ্ছি, সি নাম দিয়ে দিলাম। তাহলে আমাদের ও সিটা জানতে চেয়েছে এখানে। তাহলে আমরা কি কি জানি? ও বি জানি, এটা 13। আমরা সিবি জানি, সিবি কত হবে? 10/2 হয়ে যাবে, কারণ যখন আমরা বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটা লম্ব অঙ্কন করি সেটা তার জ্যাকে দুটো সমান ভাগে ভাগ করে, তো তাহলে এটা 5 হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসটা লিখে দিতে হবে, বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে দুটি সমান ভাগে ভাগ করে। ঠিক আছে, এই জিনিসটা এখানে লিখে দেবে। ওকে, তো তাহলে এত এগুলো বেরিয়ে গেল। আর এগুলো সেমিতে হবে, হ্যাঁ, পাশে সব সেমি দেবে। তাহলে এগুলো দিয়ে দিলে এরপর আমাদের এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তো তাহলে ত্রিভুজ ও সিবি থেকে কি পাচ্ছি না, অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে ওবি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ওসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। তো তাহলে অতিভুজ মানে কত? 13 স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার। ওসিটাই তো বের করতে হবে, ওসি স্কোয়ার লিখছি প্লাস সিবি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার। তো তাহলে আমাদের কত বেরিয়ে গেল? ওসি স্কোয়ার মানে হচ্ছে 169, 13 স্কোয়ার 169, 5 স্কোয়ার 25, 169 মাইনাস 25 করলে 144 বেরোয়। তো তাহলে ওখান থেকে ওসি কত হয়ে গেল? আমাদের 12 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কেন্দ্র থেকে যেটার দূরত্ব 12 সেন্টিমিটার, এটা 12 সেমি। তো আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। 4-এর 6, এরপর 4-এর 7 করব। 4-এর 7 কি বলছে? এওবি বৃত্তের এটি ব্যাস যার কেন্দ্র হচ্ছে ও, সি হচ্ছে বৃত্তের ওপর একটি বিন্দু। তাহলে অ্যাঙ্গেল ওবিসি বলে দিয়েছে 60 ডিগ্রি হলে, তাহলে ওসি এর ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এটাও ড্র করে নিই ফার্স্ট। তাহলে এওবি একটা বৃত্তের ব্যাস। তো আমরা যদি একটা এরকম বৃত্ত কনসিডার করি, তো এটা হচ্ছে আমাদের এ ও বি। ঠিক আছে, এ ও বি বলে দিয়েছে এটা। আর কি বলেছে? সি একটা যে কোনো বিন্দু, এখানে একটা সি যে কোনো বিন্দু দিয়ে দিয়েছে। এরপর কি বলেছে? ও বি সি এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, ও বি সি। তাহলে এটা আমরা ড্র করব ও বি সি। ওকে, এই ও বি সি এটার ভ্যালু আমাদের কত দিয়ে দিয়েছে না 60 ডিগ্রি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা 60 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কি জানতে চাইছে? ও সি এর মান নির্ণয় করতে বলেছে, ও সি এ এই পার্টটা। তো তাহলে এটাকে আমরা অ্যাড করব, এইটা আমাদের কিন্তু জিজ্ঞাস্য কোশ্চেনে। ঠিক আছে, এই পার্টটা আমাদের জানতে চেয়েছে। তো তাহলে কি করব আমরা এখানে, কি কি করা যেতে পারে? ফার্স্ট কাজ আমাদের যে জিনিসটা করতে হবে, দেখতে পাচ্ছি আমরা এটা তো বৃত্তের ব্যাসার্ধ, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ। তো তাহলে আমাদের ও সি ইকুয়াল টু ও বি, বৃত্তের ব্যাসার্ধ যেহেতু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তার বিপরীত কোণ দুটো কী বলেছিলাম? সমান হয় তাদের। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল ও সিবি হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল ও সিবি হচ্ছে 60 ডিগ্রি। কেন না? যেহেতু এরা বৃত্তের ব্যাসার্ধ, তাই এটা এখানেই লিখে দেওয়া যাবে, এটা আর কিছু আলাদা করে লিখতে হবে না। তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি। এরপর আমাদের এই পার্টটা কিন্তু জানতে চেয়েছে। আর একটা জিনিস তোমরা সবাই জানো, বৃত্তের কি হয়? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, তো তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ মানে এ ও বি হচ্ছে 90 ডিগ্রি, এ ও বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের পরিধিস্থ কোণ কত হবে? পরিধিস্থ কোণ আমাদের এ সি বি, তাহলে পরিধিস্থ কোণ এর হাফ হয়ে যাবে, সরি এটা 180 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ এই তো, এটা পুরো 180 ডিগ্রি। এটা 180 ডিগ্রি হচ্ছে পুরোটা একটা সরল রেখা, স্ট্রেট লাইন। তাহলে এটা 180 ডিগ্রি, এর হাফ হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এ সি বিটা কত হয়ে যাবে আমাদের? 90 ডিগ্রি হয়ে গেল। তো
ব্যাস এইখান থেকেই এবার আমাদের কি জানতে চাইছে, এ সি ও এ সিটা জানতে চেয়েছে। তাহলে আমাদের ও সি এ অ্যাঙ্গেল ও সি এ ইকুয়াল টু আমাদের এই পুরো কোণটা মাইনাস এইটা করে দিলেই তো হয়ে গেল। পুরো কোণটা কত, এ সি বি মাইনাস কত করব আমরা, ও সি বি। তাহলে কত ভ্যালু বেরোচ্ছে, টোটালটা আমাদের 90 ডিগ্রি, আর এটা আমাদের কত আছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যান্সার। ব্যাস এইরকম লজিক খাটিয়েই করতে হবে, বেশি কিছু বড় জিনিস নেই এখানে, ব্যাস এইভাবেই জিনিসগুলো করা যাবে। ওকে, তো তাহলে পরের অঙ্কর দিকে এগোই। তো এবার আমাদের 4-8টা কী বলছে, একটি ও কেন্দ্রীয় বৃত্ত যার কেন্দ্র থেকে 26 সেমি দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এটা জানতে চেয়েছে। তো তাহলে ছবিটা এঁকে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা বুঝতে। তো 4-8, তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র ও। ওকে, তো এইখান থেকে কি বলছে 26 সেমি দূরে অবস্থিত পি বিন্দু। তো এখান থেকে এটা ধরে নাও 26 সেমি, 26 সেমি, এটা হচ্ছে পি একটা বিন্দু। তাহলে পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বলছে 10 সেমি। তাহলে এখান দিয়ে যদি একটা আমরা স্পর্শক ড্র করি, এইটা হয়ে যাচ্ছে আমাদের 10 সেমি। এটার নাম কি দেবো, এটা একটা সি নাম দিয়ে দিলাম। তাহলে বলছে কি আমাদের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তার মানে এখান থেকে যদি একটা লম্ব টানি সেটা একটা ব্যাসার্ধ হবে, স্পর্শক থেকে যেটা আমরা টানি সেটা লম্ব হয়। ওকে, তাহলে স্পর্শক থেকে যদি একটা লম্ব অঙ্কন করি এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ওসিটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এটা একটা কী ত্রিভুজ তৈরি হচ্ছে, সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। সমকোণী ত্রিভুজে তাহলে আমাদের অতিভুজ কোনটা হবে, বড়টা অতিভুজ হয়, তাহলে 26টা অতিভুজ হবে। এটা তার মানে কী হবে আমাদের, এটা আমাদের ভূমি হবে, আর এটা ওসিটা লম্ব। তো তাহলে আমাদের ত্রিভুজ ও পি সিতে কী পাবো, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু মানে 26 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এটা পাবো। তো তাহলে এবার এটাকেই যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো এখান থেকে। তো 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার বিয়োগ হবে এখান থেকে, তাহলে 26 প্লাস 10 হচ্ছে 36 ইন্টু 26 মাইনাস 10 হচ্ছে 6, 4 16। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু ওসির স্কোয়ার। তো তাহলে 36 আছে, 6 6 36, 4 4 16, 6 একটা বেরোবে, একটা 4 বেরোবে, সেটা হবে ওসি। তো তাহলে আমাদের ওসি 4 6 24। ওকে, ঠিক আছে। তো তাহলে এত সেমি, তাই তো। তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বেরিয়ে গেল, 24 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার সবার। তো তাহলে নেক্সট অঙ্কর দিকে এগোই। এরপরে আমাদের 9 অঙ্কটা, 4-9। ঠিক আছে, 4-9 অঙ্কটা কি বলছে না, এটা একটা জ্যামিতির অঙ্ক। তো এখানে বলেছে এবিসি একটা ত্রিভুজের ডিই প্যারালাল টু বিসি। তাহলে এবিসি একটা ত্রিভুজ ফার্স্ট এঁকে নিচ্ছি। তাহলে এরকম একটা এবিসি ত্রিভুজ পেয়ে গেছি। এখানে বলে দিয়েছে বিসির সাথে কে প্যারালাল হবে, ডিই, এটা হচ্ছে এর সাথে প্যারালাল। ওকে, তো তাহলে আর কি বলেছে, এবি বাহুর ওপর আর এসি বাহুর ওপর অবস্থিত এটা, আর এডির ভ্যালু হচ্ছে 5, এই এডিটা হচ্ছে 5। তারপর কি দিয়ে দিয়েছে, ডিবিটা হচ্ছে 6, ডিবি এটা হচ্ছে 6। আর কি দিয়ে দিয়েছে আমাদের, এই দিয়ে দিয়েছে 7.5, এটা 7.5। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, এসি জানতে চেয়েছে, এসি ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন। ঠিক আছে, এসিটা এবার কী করে বের করব। তো তাহলে আমাদের কি ফর্মুলা ছিল, যখন একটা ত্রিভুজের এরকম মাঝখান দিয়ে এই ত্রিভুজের প্যারালাল টু হবে যখন এই জিনিসটা, তখন আমাদের কি হয়, এই সদৃশকোণী ত্রিভুজের ফর্মুলা থেকে এই জিনিসটা আসছে না, আমাদের এ কি করি এখানটাতে এ ডি নিচ্ছি, হ্যাঁ, এ ডি বাই এ বি
যে কোনো একটা বাহু নেবো, পুরো বাহুটা নেবো। এর সাথে সেমভাবে এটাতেও তাই নিতে পারি, এ ই বাই এসি। ঠিক আছে, এর মধ্যে আমরা তিনটেই জানি এসি বাদ দিয়ে, তাই এরকমভাবেই নিলাম। তো তাহলে এখানে এদেরকে বসিয়ে দিই। এডির ভ্যালু হচ্ছে 5, এটা হচ্ছে 6, আচ্ছা 6 না সরি, এটা হচ্ছে এবি। হ্যাঁ, আমাদের তাহলে এখানে এবি কত হবে, 5 + 6 মানে 11, এই হচ্ছে 7.5 আর এটা হচ্ছে এসি। তো তাহলে আমাদের এসি ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, এসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 11/5 ইন্টু 7.5 আছে। তো 7.5কে পয়েন্ট তুলেও করা যেতে পারে। আর একটা ভালো উপায় হচ্ছে 7.5 মানে কত, 7.5 কার হাফ হয় না, 15-র হাফ হয়। ঠিক আছে, 7.5 হচ্ছে 15-র হাফ। তো তাহলে এটাকে আমরা 15/2ও লিখে দিতে পারি, এটা করলেও সুবিধা। তো তাহলে 5 দিয়ে 3 × 5 = 15 হয়ে গেল। তাহলে 3 × 11 = 33/2, 33/2 বেরোচ্ছে। 33/2 মানে কত, 2 × 1 = 2, 13 হচ্ছে, তারপর হচ্ছে 2 দিয়ে হচ্ছে 6 × 2 = 12, 1 × 13, 5 16.5, তাই তো। তাহলে আমাদের এসি বেরিয়ে গেল 16.5। এরপর আমাদের 10-এর অঙ্ক, 10-এর অঙ্কর দিকে করলাম। 10-এরটা কী দিচ্ছে, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে, তাদের আয়তনের অনুপাত জানতে চেয়েছে। তো তাহলে আমাদের উচ্চতার অনুপাত H1 = H2, 1:2। ওকে, H1 = H2 পেয়ে গেছি। আর ভূমির পরিধির অনুপাত মানে হচ্ছে 2πr1 2πr2। পরিধি মানে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ব্যাসার্ধের অনুপাতই হয়। এটা কত দিয়েছে, 3:4, 3:4। তাহলে 2π তো কেটে গেল, তাহলে r1 = r2 হচ্ছে 3/4। তাহলে আমাদের কি জানতে চেয়েছে না, আমাদের জানতে চেয়েছে আয়তনের অনুপাত মানে হচ্ছে v1 আর এটা হচ্ছে v2। তাহলে আমাদের ফর্মুলা কি হয়, আমাদের লম্ববৃত্তাকার চোঙের ফর্মুলা কি হয়, πr²h, তাই তো। তো তাহলে πr1² × h, πr2² × h। তো তাহলে এবার এটাকে আমরা সলভ করছি। পাই তাহলে আমাদের কেটে যাচ্ছে এখান থেকে, পাই যেই কেটে যাচ্ছে, তাহলে r1² মানে হচ্ছে এই 3-র এই পার্টটা পড়ে আছে। তো তাহলে এটাকে আমরা 3² × h-টাকে কি লিখছি, 1। ঠিক আছে, এটা লিখলাম। আর r2 মানে হচ্ছে 4-এর পার্টটা, এটা 4, আর h-টা হচ্ছে 2। তো তাহলে আমাদের 9/4² 16, 16 × 2 = 32, তাহলে 9:32। ঠিক আছে, এর পরের অঙ্কটা 11টা কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি হবে জানতে চেয়েছে। তো তাহলে ব্যাসার্ধ বলছে 50% ইনক্রিজ হচ্ছে, তো তাহলে কি হবে সেক্ষেত্রে, তাহলে আমাদের ব্যাসার্ধ ফার্স্টে যদি আমরা আর ধরি, তাহলে এখন আমাদের ব্যাসার্ধ হয়ে গেছে 50% ইনক্রিজ হয়ে গেছে ব্যাসার্ধ। তাহলে এখন ব্যাসার্ধ কত, 50/100 × r প্লাস r। তাহলে অলরেডি আর ছিল, ওর 50% বেড়েছে, তাই তো। এটা হচ্ছে আমাদের নতুন ব্যাসার্ধ। তাহলে 50/100 মানে হচ্ছে 1/2 r। তো তাহলে আর যদি এখানে কমন নিয়ে নিই, 1/2 মানে হচ্ছে এখানটায় 3/2 হয়ে গেল এই জায়গাটা। ঠিক আছে, 1/2 + 1 হয়ে যাচ্ছে, আর কমন নিয়ে নিলে তাহলে 3/2 r। তাহলে এখন আমাদের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এটা। এরপর আমাদের কি বলছে, বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কতটা বৃদ্ধি হচ্ছে। তো প্রথম ক্ষেত্রে যখন আর ছিল তখন আমাদের ক্ষেত্রফল কত ছিল, আমাদের কিসের দিয়েছে, গোলকের। তো তাহলে 4 ক্ষেত্রফল, হ্যাঁ 4πr², এটা হয় ক্ষেত্রফলের ফর্মুলা। আর এখন ক্ষেত্রফলের ফর্মুলা কত, 4πr² মানে হচ্ছে r² × 3/2 মানে 9/4 হয়ে যাচ্ছে এই পার্টটা। তাহলে কতটা বেড়েছে আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা, তাহলে আমাদের বেড়েছে 4π 9/4 r² -
4πr²। তো তাহলে 4πr² যদি কমন নিয়ে নিই তাহলে 9/4 - 1 এটা পড়ে থাকছে। তো এটার মানেই কত আমাদের 4। তো 9 - 4 হচ্ছে 5, তাহলে 5-এর 4 অংশ এটা বেড়েছে। তো তাহলে 4πr² 5-এর 4 অংশ বেড়েছে, ঠিক আছে। তো তাহলে আমাদের শতকরা কতটা বেড়েছে, তাহলে এর সাথে 100 যদি আমরা গুণ করে দিই তাহলেই শতকরা পেয়ে যাব। 4 25 100, তাহলে আমাদের এখান থেকে জিনিসটা কত আসছে না 125% 4πr²। তো তাহলে আমাদের নতুন এটা যদি আমাদের ক্ষেত্রফল বলি তাহলে নতুন ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলে 125% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে 125% কিন্তু বেড়েছে জিনিসটা। চারের দাগের লাস্ট অঙ্ক 12 অঙ্কটা কি বলছে না, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। ঘনক মানে একটা হচ্ছে আমাদের এখানে কিউব দিয়ে দিয়েছে, তো তার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 4√3। তো তাহলে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, বাহু √3 হয়। তো তাহলে আমরা বাহু √3 = 4√3 বলতে পারি। তো তাহলে আমাদের বাহু কত, বাহু সমান 4 এত সেন্টিমিটার, ক্লিয়ার। তো তাহলে বাহু বেরিয়ে গেল আমাদের 4। এবার বলেছে কি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 6 × a², সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের। তো তাহলে ফর্মুলাটা কী ছিল সমগ্র তলের ক্ষেত্রফলে 6 × a², a² মানে হচ্ছে বাহু, তাহলে 6 × 4-এর স্কোয়ার। ওকে, তো তাহলে 4-এর স্কোয়ার হচ্ছে 16, তাহলে এখান থেকে 6 636 6 3 6 96 সেমি স্কোয়ার, তাহলে 96 সেমি স্কোয়ার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কীভাবে বের করবো, এইভাবে। ওকে, তো এই ছিল আজকের অঙ্ক। ভিডিওটাকে বেশি লেন্দি করতে চাইছি না, এটাকে 3টে পার্টে বা 2টো পার্টের মধ্যে আমরা কমপ্লিট করব। তো তাহলে আজকে 4 অবধি করানো হলো, এর পরের পার্টে বাকিগুলো করানো হবে 5 থেকে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ওকে, ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে আমরা বাকি পার্টটা আলোচনা করব।